সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আবারও অশনি সংকেত। ২৮টি অস্ত্রাগারের মধ্যে ২০টির দখল নিয়েছে হিজবুত ও শিবিরের সেনা অফিসাররা। সেরকমই একটা ইন্টেলিজেন্সের রিপোর্ট আমরা হাতে পেয়েছি। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, ইন্টেলিজেন্সের রিপোর্ট আপনারা কীভাবে পান? আসলে বড় বড় শহরে, বিশ্বের নিউ ইয়র্ক, ইংল্যান্ড, লন্ডনের মতো শহরে যদি আপনারা থাকেন, সেখানে আপনাদের অনুসন্ধানী অনেক বড় বড় সাংবাদিক, মাফিয়া থেকে শুরু করে ইন্টেলিজেন্সের অফিসারদের সাথে খাতির থাকলে আপনারা সেই ধরনের রিপোর্ট হাতে পাবেন চেষ্টা করলেই। তো আরেকটা বিষয় হচ্ছে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর ভারতীয় ইন্টেলিজেন্স থেকে কিছু কিছু তথ্য লিক হচ্ছে, যাতে করে হয়তো ইচ্ছে করে করছে, যাতে করে দেশের মানুষকে সতর্ক করতে পারে। তেমনই একটা গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর রিপোর্ট, সেটা হচ্ছে ২৮টি অস্ত্রাগারের মধ্যে ২০টি অস্ত্রাগারের নিজেদের লোক বসিয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ওয়াকারের সময়ে প্রচুর পরিমাণ হিজবুত তাহরির এবং শিবিরের লোক নিয়োগ দেওয়া হয় এবং তাদেরকে প্রমোশন দিয়ে উপরে নিয়ে আসা হয়, এবং বর্তমানে তারাই তাদের লোক বসিয়েছে, নিজে হিজবুত এবং শিবিরের লোক বসিয়েছে ২৮টি অস্ত্রাগারের মধ্যে ২০টি, যা অত্যন্ত ভয়াবহ অশনি সংকেত। তাই ইন্টেলিজেন্স রিপোর্টটা আমরা একটু পুরো পড়ি, তাহলে বুঝতে পারবো। আজকে ২৮ নভেম্বর থেকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় সেনাবাহিনীর জঙ্গি জুনিয়র অফিসাররা সিনিয়র অফিসারদের ক্ষমতাচ্যুত করে পুরো সেনাবাহিনী ও পুরো বাংলাদেশ তাদের তথা ইউনূস ও জঙ্গি গোষ্ঠীর দখলে নিয়ে যাবার পরিকল্পনা করছে। আপনাদেরকে আগেই বলেছিলাম, সেনাবাহিনীর মধ্যে দুইটি গ্রুপ, একটা হচ্ছে পাকিস্তানি সাপোর্টের প্রেতাত্মা গ্রুপ, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কার্যত পাকিস্তানি গ্রুপটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে দুর্বল করে ফেলেছে, পক্ষান্তরে নজরবন্দি, গৃহবন্দির মতো অবস্থা করে ফেলেছে। এখন রাম রাজত্ব কায়েম করেছে ওয়াকারের বাহিনী, সাথে কিছু বিপদগামী জেনারেল। আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের জেনারেল আছে, তারা কার্যত তাদের কোনো আর ক্ষমতাই নেই। খর্ব করে তাদেরকে ওএসডি পর্যায়ে করে রাখা হয়েছে, নজরবন্দি করে রাখা হয়েছে বলতে পারেন, যার কারণে তারা এখন কিছু করতে পারছে না। ওয়াকারের বাহিনী যা চাচ্ছে তাই হচ্ছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে এরা ২৮টি অস্ত্রাগারের মধ্যে ২০টি অস্ত্রাগারের নিজেদের লোক বসিয়ে দিয়েছে। কারণ হলো যে, আপনারা ইতিমধ্যে জানেন, পালনবাদ জঙ্গি নেতা মাহফুজ এবং সার্জিস হাসনাত, আরও যে জঙ্গি আছে এদের সাথে হাসনাত সমন্বয়কগণ দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছে। অর্থাৎ পক্ষান্তরে তারা কিন্তু দ্বিতীয় বিপ্লব, দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ করে ইউনূসকে ৫ থেকে ১০ বছর ক্ষমতায় রাখার তাদের একটা পরিকল্পনা। এই যে তাদের পরিকল্পনা, ইউনূস ও জঙ্গিদের ক্ষমতায় আরও ৫ থেকে ১০ বছর রাখা এবং পুরো দেশকে ধ্বংস করে একটি জঙ্গিবাদী জিহাদি রাষ্ট্র গঠন করা। আপনাদেরকে যেটা বলেছিলাম, সেই পরিকল্পনার অংশ হিসেবে তারা অস্ত্রাগারের দখল নিয়েছে। যে কোনো মুহূর্তে তারা যেন ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রগুলো বের করতে পারে এবং জনগণের উপর প্রয়োগ করতে পারে। ইতিমধ্যেই দ্বিতীয় বিপ্লব বলে যে হুঁশিয়ারি আর উচ্চারণ করেছে, পক্ষান্তরে এটা কিন্তু বিএনপির জন্য একটা বিশাল থ্রেট। বিএনপি নেতারা এই জন্য চুপসে গেছে। তাদের বক্তব্য হলো, বিএনপি যদি তাদের সাথে প্ল্যানের সাথে যদি না আসে, তাহলে বিএনপি নেতাদের একে একে হত্যা করবে এই জঙ্গিরা। আমরা ইউনূসের 3টা প্ল্যান আপাতত করেছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। 3টা প্ল্যান নিয়ে পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাদেরকে ডিটেলসটা দেখাবো, যে কীভাবে ইউনূস বাংলাদেশকে একটি জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তর করতে চায়, আফগানিস্তানে বানাতে চায়, সেই পরিকল্পনা আপনাদের দেখাবো। এখন বিএনপি নেতারা কিন্তু ভয়ে চুপসে গেছে। ইউনূস গং অর্থাৎ জিহাদিরা যা বলছে তাই কিন্তু এখন করতে বাধ্য হচ্ছে। এই জন্য দেখবেন তাদের গলা কিন্তু শুকানো, উচ্চস্বরে কোনো কথা বলতে পারে না। সবচেয়ে বড় অশনি সংকেত, যে কোনো সময় দেশে গৃহযুদ্ধ লেগে যেতে পারে। এই জন্য অস্ত্রাগারের নিয়ন্ত্রণ কিন্তু এই হিজবুত সেনা এবং শিবিরের সেনারা নিয়ে নিয়েছে। যে কোনো সময় একটা বিপ্লব সেনাবাহিনীর ভিতরে ঘটবে, আপনাদেরকে বলেছিলাম। পরবর্তীতে আরেকটা রিপোর্ট আমরা পেয়েছি, ডিপ ইন্টেলিজেন্সের রিপোর্ট, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাণ্ডে বিস্তারিত বাংলাদেশ ডিপ ইন্টেলিজেন্সের রিপোর্ট। ২৮ নভেম্বর ঢাকা সেনানিবাসে আগস্ট মাস থেকে চালু হয়েছে পাকিস্তানি আইএসের ট্রেনিং। আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি আইএস ট্রেনিং ক্যাম্প ক্যান্টনমেন্টের ভিতর চালু করেছে। জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ মূলত রাজাকার গোলাম আজমের ছেলে আজমির হাতে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অফিসাররা রাজাকারদের অর্থের কাছে তাদের দেশ বিক্রি করে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন রাও ক্লাব মূলত পাকিস্তানের শান্তি কমিটির হয়ে কাজ করছে ২০২০ সাল থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশের নিয়ন্ত্রণ জামাত শিবিরের হাতে এবং আরেকটি অংশের নিয়ন্ত্রণ হিজবুত তাহরির হাতে। বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা জামাত শিবির ও হিজবুত তাহরির সাথে প্রতিনিয়ত মিটিং করে। রাও ক্লাবে প্রতিনিয়ত মিটিংয়ে বসে কীভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশকে যুক্ত করা যায় তার বিস্তারিত কৌশল নিয়ে আলোচনা করে। সেনাবাহিনীর দেশপ্রেমিক কর্মকর্তাদের গৃহবন্দী করা হয়েছে জামাত ও হিজবুত কেন্দ্রিক জুনিয়র অফিসারদের মাধ্যমে।
চিন্তা করেন কত ভয়াবহ। সেনাপ্রধান মূলত আজমির ও পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে আগেও বলেছিলাম যে ভিডিও ভাইরাল হয়েছে, সে ভিডিও অত্যন্ত সঠিক। ওয়াকারের স্বাধীনতার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মূলত সে পাকিস্তানি প্রেতাত্মা এবং পাকিস্তানি আইএসের এজেন্ট। শিবির হিজবুত কেন্দ্রিক সেনাবাহিনীর অফিসাররা ডিজিএফআইয়ের অনেক কর্মকর্তাকে গুম করে ফেলেছে। কি ভয়াবহ দেখেন, ডিজিএফআইয়ের কর্মকর্তাদের গুম করে কার্যত তাদের অধিকারে নিয়ে নিয়েছে। শিবির হিজবুত কেন্দ্রিক সেনাবাহিনীর অফিসাররা সেনাবাহিনীর অস্ত্রাগারগুলো নিয়ন্ত্রণে নিচ্ছে। নভেম্বর 18 থেকে জানুয়ারি 20 তারিখের মধ্যে শিবির হিজবুত কেন্দ্রিক সেনাবাহিনীর লোকজন পুরো দেশে নানা রকম তাণ্ডব করবে। জাহাজে করে পাকিস্তান থেকে 68 জন জঙ্গি এসেছে সেনাবাহিনীর শিবির হিজবুত কেন্দ্রিক পক্ষকে সহায়তা করার জন্য। আপনাদেরকে আগেও বলেছি যে পাকিস্তানি আইএস ঢুকে পড়েছে এবং ট্রেনিং দিচ্ছে জিহাদিদের। বাংলাদেশকে অশান্ত জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য নানা ধরনের কৌশল কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তারা। সেনাবাহিনীর অসৎ ও রাজাকার অফিসারদের সাথে অন্য বাহিনীগুলোর কর্মকর্তাও জড়িত, অর্থাৎ অন্যান্য যে বাহিনীগুলো আছে, এনএসআই আছে, পুলিশ আছে, আরও কয়েকটা যে গোয়েন্দা ডিপার্টমেন্ট এবং সরকারি ফোর্স আছে, তারাও কিন্তু অনেক গুটি কয়েক বিপদগামী এদের সাথে কিন্তু জড়িত। আপনাদেরকে আগেও বলেছিলাম, অর্থাৎ দেশের মধ্যে এখন যে ভয়াবহ পরিস্থিতির দিকে এগুচ্ছে তার নমুনা কিন্তু প্রিয় দর্শক আপনারা কিন্তু একটু একটু করে টের পাচ্ছেন। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর অশনি সংকেত আপনাদেরকে যেটা বললাম সেটা হলো এই যে অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া। অর্থাৎ এই অস্ত্রাগার থেকে যদি অস্ত্র এরা বের করে তাহলে ভয়াবহ যে বাংলাদেশের কত পরিস্থিতি খারাপ হবে আপনারা একবার চিন্তা করে দেখুন। এরকমই ঘটনা ঘটেছিল 1975 সালে বঙ্গবন্ধুকে মারার সময় কয়েকটি অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নিয়েছিল বিপদগামী সেনারা এবং সে অস্ত্রগুলো বের করে প্রয়োগ করেছিল, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। অর্থাৎ এই রিপোর্টগুলো বলছে যে এরা অস্ত্রাগার নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্য একটাই, এরা যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিচ্ছে এমনিই দিচ্ছে না, এটার মাহাত্ম্য আছে, এটার একটা অর্থ বহন করে এবং এরা কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছে, গুছিয়ে কিন্তু এরা দ্বিতীয় বিপ্লবের ডাক দিচ্ছে। কি বলছে? অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, অর্থাৎ এরা যে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রচেষ্টা করছে, সেখানে যদি বিএনপি অন্যান্য দলগুলো তাদেরকে সহযোগিতা না করে তাহলে অর্থাৎ ওই দলগুলোকে তারা খতম করে দিবে। আর সাথে তো আওয়ামী লীগকে নিধন করবেই, আওয়ামী লীগ তো নিধন প্রক্রিয়া চলছেই, সেটাকে আরও গুরুতর করবে, সেটাকে আরও ত্বরান্বিত করবে এবং সেটাকে আরও বড় আকার ওয়াইড রেঞ্জে এরা পরিচালনা করবে। যার কারণে এই পরিকল্পনার অংশ এবং পাকিস্তান থেকে এরা কিন্তু অস্ত্র ট্রেনিং সবই নিয়ে এসেছে এবং পাকিস্তান থেকে যে অস্ত্রগুলো এসেছে তার মধ্যে বেশিরভাগই হালকা অস্ত্র, গ্রেনেড, রাইফেল, AK-47 থেকে শুরু করে SMG, তারপরে মেশিন গান, এগুলো কিন্তু এরা এনেছে পাকিস্তান থেকে, গোয়েন্দা রিপোর্ট কিন্তু তাই বলছে। তো প্রিয় দর্শক আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে খুবই সতর্ক অবস্থায় থাকতে হবে। কোনোভাবেই আপনাদেরকে যে কোনো বিপদ আপনাদেরকে সারা বিশ্বকে জানিয়ে রাখতে হবে ব্যাপারগুলো, এদের পরিকল্পনা, যাতে বাংলাদেশকে কোনোভাবে আফগানিস্তান হতে দেওয়া যাবে না। স্বাধীনতাকামী বীর সেনাবাহিনী এই সমস্ত হিজবুত এবং শিবিরের বিপদগামী সেনা অফিসারদের রুখে দিবে। আমরা এই প্রত্যাশা করি, জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। আমাদের দেশপ্রেমিক 71-এর চেতনায় যারা বিশ্বাসী তারা এই সমস্ত দেশদ্রোহীদের রুখে দিবে বলে আমরা প্রত্যাশা করি বীর সেনাবাহিনীর কাছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য আছে, সেগুলো আমরা আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।